আমার তো লেখাই তো আমার পেশা না, সেটা অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল। হাসিনাও চলে গেল, আমার অর্থনৈতিক ক্ষতিও হয়ে গেল। শেখ হাসিনা যে তাকে সাক্ষাৎকার দেবেন তা নয়, মানে তিনি আগ্রহ প্রকাশ করেন। তাহলে আপনি বলুন যে দেশের বাক স্বাধীনতাটি কোন জায়গাতে রয়েছে যে সাংবাদিকদেরও কণ্ঠরোধ করে? তিনি একটা মতামত দিয়েছেন, সেইটিও তাকে এইটা এখন নয়, এটা সবসময় ছিল। বাক স্বাধীনতা ছিলই না। শেখ হাসিনার সময় কি আমি আল্লাহ রসুলের সমালোচনা করতে পারতাম, কিন্তু শেখ হাসিনার সমালোচনা করা যাবে না। যেখানে আমি কলাম লিখতাম আমাকে বলে দেওয়া হয়েছে, তার মানে কি? শেখ হাসিনার সমালোচনা করা যাবে না, শুধু তার প্রশংসা করতে হবে। যেই 5 তারিখে শেখ হাসিনার পতন হলো, চলে গেলেন, তখন থেকে কি হলো, পত্রিকার ভূমিকা কি হলো, শেখ হাসিনা সম্পর্কে একটাও ভালো কথা বলা যাবে না। এরা এইভাবে চেঞ্জ হয়ে যায়। এরাই তো দেশের সংবাদপত্র বা এরাই মিডিয়ার বদলাতে 2 মিনিট সময় লাগে না। সুতরাং আমরা দেখে এসছি যে সরকার থাকে সেই সরকারকে তৈলমর্দন করা, সেই সরকারের গুণগান গাওয়া, হ্যাঁ, এটা সাংবাদিকদের চরিত্র হয়ে গেছে, মিডিয়ার চরিত্র হয়ে গেছে। মিডিয়া তো নিরপেক্ষ মিডিয়াকে আমি দেখিনি বলতে গেলে বাংলাদেশে। হ্যাঁ, যখন আমি লিখতাম কলাম শেখ হাসিনার শাসনামলে, একটি শেখ হাসিনার সমালোচনা করা যেত না। এরপর থেকে 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনার প্রশংসা করে কোনো লেখা যাবে না। মানে কি, ইউনূসের সমালোচনা করে কোনো লেখা যাবে না, এইরকম। তো এইগুলোই চলছে যতই, মানে সেই বহুকাল থেকে, সেই 80-র দশক থেকে এগুলোই চলছে যে সরকার আসবে সেই সরকারের গুণগান গাইতে হবে, সেই সরকারের সমালোচনা চলবে না। এখন হাসিনা যা করেছে, দর্শক মন্তব্য করেছেন যে কে বলেছে শেখ হাসিনার সমালোচনা করা যাবে না, তাদের নাম প্রকাশ করুন প্লিজ। এখন নয়, এখন তো সমালোচনা ছাড়া আর কিছু চলবে না শেখ হাসিনার। কিন্তু শেখ হাসিনার শাসনামলে কজন সমালোচনা করতে পেরেছে? সেটাই বলছি যে কে নিষেধ করেছিল তার নাম জানতে চাই। এখন যদি না বলতে পারেন, আর কবে বলতে পারবেন? আমি যদি বলি, হ্যাঁ, আমি যে পত্রিকায় কলাম লিখতাম, বাংলাদেশ প্রতিদিন, সেই পত্রিকারই সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা সম্পর্কে কোনো রকমের সমালোচনা করা যাবে না। সেই জন্য আমি কোরআন হাদিসের সমালোচনা করলেও নেওয়া হতো, কিন্তু শেখ হাসিনার সমালোচনা করলে সেই কলামটা ছাপানো হতো না, বলে দেওয়া হতো শেখ হাসিনার সমালোচনা আমরা ছাপাবো না। তো বলেই দিচ্ছি, আমি যে পত্রিকায় কলাম লিখতাম, বাংলাদেশ প্রতিদিন। এখন বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন গত সেই শেখ হাসিনার শাসনামলে 15 বছর শেখ হাসিনার সুনাম করে গেছে যে পত্রিকা, সে পত্রিকা এখন শেখ হাসিনার বদনাম করছে। একই লোক, ওখানে সাংবাদিকরা একই, মালিক এক। কিন্তু আপনার কলম কি আর ছাপছে তারা? না, 5 তারিখের পর থেকে আর আমার কলাম ছাপা হচ্ছে না। তাহলে এইটা উন্নতি হয়েছে নাকি? না, এটার কারণটা হচ্ছে এখন তো জঙ্গি জিহাদিরা, ইসলামিস্টরা ক্ষমতায়, এবং তারা তো আমার চিরকালের শত্রু। সুতরাং আমার কলাম যদি বাংলাদেশ প্রতিদিন ছাপায়, তাহলে বাংলাদেশ প্রতিদিনের অফিস এসব হয়তো জঙ্গিরা ভেঙে ফেলবে। সেই জন্য, মানে আগে শুধুমাত্র হয়তো একজনের সমালোচনা করতে পারতেন না, এখন কলামই বন্ধ। এখন কলামই বন্ধ, মনে হয় না পুরো বাংলাদেশের কলাম বন্ধ, আমার অর্থ বা আমার টাকা পয়সা আসা বন্ধ। আমার তো লেখাই তো আমার পেশা না, সেটা অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল। হাসিনাও চলে গেল, আমার অর্থনৈতিক ক্ষতিও হয়ে গেল। আপনার কি মনে হয় আপনার যে চিত্র, এটি আসলে পুরো বাংলাদেশের এখনকার চিত্র, এখনকার বাস্তবতা? আমার যে চিত্র মানে আপনার যে অভিজ্ঞতা, ধরেন আগে আপনি শুধুমাত্র শেখ হাসিনার সমালোচনা করতে পারবেন না এরকম আপনার উপরে নির্দেশনা ছিল বা আপনার উপর পরামর্শ ছিল। হ্যাঁ, এই নির্দেশ ছিল। এখন আপনি কলামই লিখতে পারবেন না। হ্যাঁ, মানে কলামই লিখতে পারবো না। হ্যাঁ, কলামই লিখতে পারবেন না। সো এখন এইরকম নয় যে ইউনূস সরকারের কোনো সমালোচনা করা যাবে না, শুধু এইটা দিয়ে আমাকে কলাম লেখার অধিকার দেওয়া হচ্ছে তা তো নয়। কারণ যেহেতু ইউনূস সরকার এসেছে জঙ্গি জিহাদিদের সমর্থনে,
এবং জঙ্গি, জিহাদি, ইসলামিস্ট, জামাতি, হেফাজতি সবকিছুর এখন উত্থান হয়েছে, ইসলামিস্টদের উত্থান। এবং ইসলামিস্টরা যেহেতু আমার চিরকালের শত্রু, তারা আমাকে মনে করে আমি তাদের শত্রু, অবশ্যই আমি তাদের শত্রু। হ্যাঁ, সেই কারণে তারা তারা ভয়ে আমার লেখা ছাপায়নি না। আমি সেটাই বলছি যে পুরো বাংলাদেশটাই এখন পুরো একদমই ইসলামিস্ট, জঙ্গি, জিহাদিরা বাদে বাকি সব মানুষ এই এদের ভয়ে ভীত কিনা। আপনার কলম ছাপাতে যেমন ভয় পায়, তেমনি পুরো বাংলাদেশটাই এরকম ভয়ে ভীত কিনা এই জিহাদিরা বাইরে ছাড়া। হ্যাঁ, শুধু তো আমার কলাম নয়, একটাই পত্রিকা সাহস করে আমার কলাম ছাপাতো, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। অন্য পত্রিকা তো সাহসও করেনি। তারপর আর এই যে আমার যে কত পাবলিশার ছিল একটা সময়, বিভিন্ন পাবলিশার ছিল, আমার প্রচুর বই বেরোতো। সেই সমস্ত পাবলিশার আমার 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 বই প্রকাশ বন্ধ করে দিল, তাও ভয়ে। হাসিনার সময়ও তো তারা সাহস পায়নি আমার বই প্রকাশ করতে, কারণ হাসিনা আমার একটা বই ব্যান করেছিল, আর হাসিনা সরকার। আর আর আমার বই বার করলে আবার জঙ্গি জিহাদি তো কম ছিল না, জিহাদিদের সংখ্যা তো হাসিনার শাসনামলেও কম ছিল না। এই যে অভিজিৎ, অনন্ত, এই যে এথিস্ট ব্লগারদের যে মারলো, জিহাদিদের সংখ্যা তো কম ছিল না, ওরা তো জিহাদিই ছিল, জঙ্গি ছিল। তো ওদের ভয়ে কোনো প্রকাশকই আমার বই এতকাল প্রকাশ করতে সাহস পায়নি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ওই রকমই। এখন আগে জঙ্গি জিহাদি ছিল, হাসিনা তো এদের 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 মসজিদ মাদ্রাসা, এদের জন্ম, যে এদের আতুর ঘর তো কম বানিয়ে দেননি। তো ওরাই জন্ম নিয়েছিল, এবং ওরাই তখন যারা যারা পথে নেমেছিল, যাদেরকে জেনজি বলা হয়, এরা তো হাসিনার শাসনামলেই বড় হয়েছে, বেড়ে উঠেছে। এখন এরা কেন মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠেনি? হ্যাঁ, কেন তাদের সভ্য, শিক্ষিত এবং গণতন্ত্রে, বাক স্বাধীনতায় বা ধর্মনিরপেক্ষতায় এদেরকে বিশ্বাস করানোর মতো শিক্ষা দেওয়া হয়নি, সেটা তো প্রশ্ন হতেই পারে। এখানে আবু শামা একটি মন্তব্য করেছেন যে আশা করি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনাকে বাংলাদেশে আনবে এবং পুরো নিরাপত্তা দিয়ে বসবাস করার। না, আমি খুব জানি আমাকে কেউ বাংলাদেশে নেবে না। হাসিনা বহু বছর ছিলেন, আমাকে আমাকে বাংলাদেশে তো নেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমার বাংলাদেশে তো আমার সহায় সম্পত্তি আছে না, সেটার জন্য যে আমি আমার বোনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলাম, সেই হাসিনার নির্দেশেই সে পাওয়ার অফ অ্যাটর্নিতে কোনো দূতাবাস থেকেই সত্যায়িত করা হয়নি সেই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, ডকুমেন্টস। সে কারণে সেগুলো কোনো কাজে আসেনি, কিছুই কাজে আসেনি। আমি আমার যে যা কিছু ছিল সেগুলো যে আমার বোনকে দিয়ে যাব, বিক্রি করবো, সেগুলোও করতে পারিনি। মানে আমার নাগরিক অধিকার বা আমার সামান্য অধিকারও কেউ অধিকারকে লঙ্ঘনই করে গেছে, মর্যাদা তো দেয়নি, হাসিনাও দেয়নি। এবং কোনো সরকারি যেই আসুক বা যারা ছিল, সেই 94-এ আমাকে দেশ থেকে বের করেছে। তারপর থেকে যেই এসেছে সরকারে, খালেদা সরকার, হাসিনা সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এরপরে ইউনূস সরকার, এবং ইউনূস সরকারের পরে যে সরকারই আসুক, তারা যে দেবে না সেটা ভালো করেই জানি। কারণ জঙ্গি জিহাদি কোনো সরকার এলে এইসব জঙ্গি জিহাদি তো নির্মূল করতে পারবে না, এরা থাকবেই। এবং ভয়টা কি, সরকারের ভয়টা কি, জঙ্গি জিহাদিরা যদি তাদের উপর আবার নাখোশ হয়, যদি আমাকে কেন দেশে ঢুকতে দেওয়া হলো। নাখোশ হয় না, আমি শুনেছি আমি আপনার বিষয়টা নিয়ে বেশ কয়েক জায়গায় কথা বলেছিলাম। তো তারা বলছে যে বিদেশে আছে তো বেঁচে আছে, দেশে থাকলে যে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সেটি প্রায় অসম্ভব একটি কাজ। কেন নিশ্চিত? সবারই তো অধিকার আছে না দেশে থাকার, এবং দেশে যদি তাদের জীবনের ঝুঁকি থাকে তাহলে নিরাপত্তা পাওয়ার অধিকার সবারই আছে। হাসিনার জীবনে কি ছিল না? শেখ হাসিনাকে কিভাবে মারার অ্যাটেম্প্ট করা হয়েছে, মানে মেরে ফেলতে চেয়েছে মানুষ। আমার চেয়ে বেশি তো জীবনের ঝুঁকি শেখ হাসিনার অনেক বেশি ছিল। উনি তো দেশে ছিলেন, উনি তো নিরাপত্তা নিয়েছিলেন। তাহলে একজন লেখকের যদি নিরাপত্তার অভাব থাকে, তাহলে সেই নিরাপত্তা দিতে তো বাধ্য সেই সরকার, দেশের সরকার। আমাকে কেন
বিদেশের নিরাপত্তা নিতে হবে কেন? আমার নিজের দেশে আমি কেন নিরাপত্তা পাবো না? এই যে কিছু নিরাপত্তার অভাব হলেই যে বিদেশে চলে যাওয়া, এটা একটা ইয়ে হয়ে দাঁড়িয়েছে এখন। এখন সবাই নিরাপত্তার অভাব, যাও চলে যাও, দেশ ছেড়ে চলে যাও। না, দেশে থাকতে হবে এবং দেশে নিরাপত্তা পেতে হবে। এই না হলে দেশ কেন? যে কোনো সভ্য দেশে মানুষের যদি নিরাপত্তার অভাব হয়, তাহলে সেই সব নিরাপত্তা দেওয়া হয়। আর আমাদের দেশটাকে তো ধীরে সভ্য হওয়ার চেষ্টা করতে হবে। কিছু চিকিৎসার দরকার হলো, যাও বিদেশে চলে যাও, চিকিৎসা নাও। দেশে নিরাপত্তার অভাব হচ্ছে, যাও বিদেশে চলে যাও, নিরাপত্তা ওখানে থাকবে। এ কি? তাহলে তো নিজের দেশকে সংশোধন করা হলো না, নিজের দেশকে সভ্য করার কোনো চেষ্টা হলো না। দেশে থাকতে হবে এবং দেশে নিরাপত্তা পেতে হবে। এখানে একজন একটা মন্তব্য করেছেন যে এখন জঙ্গিদের সেবায় নিয়োজিত সেনা পুলিশ, যদি তারাই এরকম হয় আপনার নিরাপত্তা কে দেবে? শেখ হাসিনা নিজেই তো থাকতে পারলেন না, আপনি জানেন 5ই আগস্টে কি পরিকল্পনা ছিল, তাই না? না, সেটা তো সরকার পতনের, কিন্তু তার নিজস্ব নিরাপত্তাও তো ছিল না। এবং এরকম তো অনেক রাজনীতিকদের নিরাপত্তা থাকে না এবং তারা সেই নিরাপত্তার ব্যবস্থা করে। এটা নিরাপত্তা ছিল না, দেশ খারাপ, সুতরাং চলে যাও, এই ব্যাপার। আমি চাই দেশ ভালো হোক। যখন বাক স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা থাকুক, গণতন্ত্র থাকুক, মেয়ে কথা বলার অধিকার থাকুক আমাদের, এবং একই রকম ভাবে আমাদের নিরাপত্তাও থাকুক। এত জঙ্গি জিহাদি পয়দা করলে তো এরকম মনেই হবে যে না, নিরাপত্তা নেই, সুতরাং যার যার নিরাপত্তার অভাব, তোমরা চলে যাও। এই যে এতগুলো মানে নাস্তিক ব্লগারদের যে নৃশংসভাবে খুন করা হলো, বিচার কয়জনের হয়েছে? তারপর যত ব্লগার আছে বা ব্লগার নাও, যারা নাস্তিকও না, তারা নিজেদের নাম নাস্তিক দিয়ে তারা সব ভেগেছে দেশ থেকে। কি করছে এখন বাইরে গিয়ে? তারা কি দেশের জন্য কিছু কাজ করছে না। দেশ থেকে বেরিয়ে যাওয়াটাই অনেকের মূল উদ্দেশ্য ছিল। এখনো দেশ থেকে বেরিয়ে যাচ্ছে যাদের একটু টাকা পয়সা হচ্ছে, যারা একটু সভ্য, শিক্ষিত, প্রগতিশীল, তারাই চাইছে দেশ থেকে বেরিয়ে যেতে। দেশ থেকে যদি এই যে এইসব প্রগতিশীল মানুষেরা, মুক্তচিন্তক মানুষেরা, তারা সবাই যদি দেশ থেকে বেরিয়ে যায়, দেশে থাকবে কারা? জঙ্গি জিহাদিরাই থাকবে।